অসংখ্য ধন্যবাদ সকলকে। আমরা গত সেশনে লজিক্যাল ফ্রেমওয়ার্ক পার্ট 2-তে গোল, পারপাস, আউটপুটস এবং ইনপুটস নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তাছাড়াও এগুলি কিভাবে তৈরি করতে হয় বা লিখতে হয় তাও শিখেছি। আজ লজিক্যাল ফ্রেমওয়ার্ক পার্ট 3-তে লজিক্যাল ফ্রেমওয়ার্ক স্ট্রাকচারের objectively verifiable indicator, means of verification, assumptions এবং different version of logical framework নিয়ে বিশদ আলোচনা করব। এগুলি কিভাবে তৈরি করতে হয় তা উদাহরণ সহ আমরা শেখার চেষ্টা করব। তাছাড়া লজিক্যাল ফ্রেমওয়ার্ক ডিজাইন করার পূর্বে কি কি বিষয় আলোচনা করা দরকার তা সহ সুবিধা ও অসুবিধা সমূহ আলোচনা করা হবে। দ্বিতীয় কলামে আমরা লিখেছি অবজেক্টিভলি ভেরিফাইয়েবল ইন্ডিকেটরস। আমরা 2 দিন কাজও করেছি এইটার উপরে। তাহলে এই ইন্ডিকেটর গুলি আমরা কেউ বলে মেজারেবল ইন্ডিকেটরস, আবার কেউ বলে অবজেক্টিভলি ভেরিফাইয়েবল ইন্ডিকেটর। এখন এইগুলি নিয়ে আপনারা কোনো কনফিউশনের দরকার নেই। একই জিনিস বিভিন্ন নামে ডেকে থাকে, এক একজন বিশেষজ্ঞ এক এক নামে ডাকতে পারে, কিন্তু জিনিসটা একই। এই ইন্ডিকেটর গুলি কেন আমরা ব্যবহার করি? আমরা যাতে করে প্রজেক্ট অবজেক্টিভটা আসলে অ্যাচিভ হয়েছে কিনা সেটাকে মেজার করা বা অ্যাসেস করার জন্য আমাদের এই ইন্ডিকেটর গুলি ব্যবহার হয়। এখন এই ইন্ডিকেটর গুলি খুবই প্রয়োজনীয়। কেন? এটা আমাদেরকে ফোর্স করে কিসের জন্য? এই অবজেক্টিভটা দেখবেন, যখন আপনারা ইন্ডিকেটর লিখতে গেছেন তখন কিন্তু অবজেক্টিভটা আরো বেশি ক্লারিফাই হয়েছে, আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবং এইটা কিন্তু আমাদেরকে কি দেয়? একটা ভিত্তি তৈরি করে কিসের জন্য? মূল্যায়ন প্রক্রিয়ার একটা ভিত্তি তৈরি করে এই ইন্ডিকেটর। এরপরে বেশ কিছু সংখ্যক ইন্ডিকেটর দরকার হয় প্রত্যেকটা অবজেক্টিভ কে মেজার করার জন্য। এখন এটা নির্ভর করবে ওই প্রজেক্ট বা ওই প্রকল্পের পরিধি এবং তার কনটেক্সট, তার প্রসেস, এইগুলির উপরে নির্ভর করবে যে আসলে একটা হবে, দুইটা হবে, না তিনটা হবে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা গোল এবং অবজেক্টিভ লেভেলে খুব বেশি ইন্ডিকেটর সেট করব না। অনেক সময় আমরা কি করি? অবজেক্টিভ এবং ইন্ডিকেটর লেভেলে এত বেশি ধরে রাখি, যখন ইভ্যালুয়েশনে যেয়ে ধরা খেতে হয়। তাহলে আমি নিজেই কেন নিজেকে ধরা বেশি খাওয়া লাগবে এরকম কাজ করব না। আমি যতটুকু অ্যাচিভ করা সম্ভব হবে, যতটুকু মেজার করা সম্ভব হবে, ততটুকুই আমি দেওয়ার চেষ্টা করব। আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, আপনারা খুবই ভালো জানেন, সেটি হচ্ছে ইন্ডিকেটর শুড বি স্মার্ট হতে হবে। এই যে আমি এত সময় অনেক সময় বলছি, এই যে আপনারা সবাই জানেন এস তে আসলে কি স্পেসিফিক হতে হবে, এম তে মেজারেবল হতে হবে। তারপর এইরকম এই প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে স্মার্ট শব্দটাকে ইয়ে করা হয়েছে। আমরা যখন একটু দেখার চেষ্টা করি কিভাবে আসলে একটি ইন্ডিকেটরকে সেট করব, করার সময় কি কি বিষয় চিন্তা করতে হয়, সেই জায়গাগুলিকে আমাদেরকে কিন্তু আহ একেবারে পরিষ্কার ভাবে নিজেকে তৈরি করতে হবে।
তা আমি একটা অবজেক্টিভকে উদাহরণ হিসেবে নিয়ে, অবজেক্টিভটা হয়তো অত ভালো নাও হতে পারে, আপনারা নিজের অবজেক্টিভকে চিন্তা করবেন। আমি যদি দেখেন, আপনারা যখন অবজেক্টিভ ট্রি তৈরি করেছেন, তখন এই ধরনের কিছু বাক্য আপনাদের কাছে এসেছে। তার একটা উদাহরণ, ইনক্রিজড এগ্রিকালচার প্রোডাকশন। এটা যদি অবজেক্টিভ হয়, একে মাপার জন্য আসলে কি ধরনের ইন্ডিকেটর আমরা সেট করতে পারি? এই ইন্ডিকেটর সেট করার জন্য 5টি ডাইমেনশন আসলে আমাদেরকে খুবই বুঝতে হবে। 5টি ডাইমেনশনকে যদি আমরা মিট করতে পারি, তাহলে সেই ইন্ডিকেটরটা সুন্দর এবং মেজারেবল ইন্ডিকেটর হয়েছে, এরকম আমরা চিন্তা করতে পারবো। যার প্রথম স্টেপ, আইডেন্টিফাই ইন্ডিকেটর ইন টার্মস অফ গ্রুপস অর কাইন্ডস। যেমন স্মল ফার্মার্স ইনক্রিজ রাইস প্রোডাকশন। এখন আগেই কিন্তু চিন্তা করেন না, আগেই চিল্লায়েন না যে ফার্স্ট স্টেপে চিন্তার জন্য এটা কিন্তু এখনো পরিপূর্ণ ইন্ডিকেটর তৈরি হয় নাই। তাহলে আমি ইন্ডিকেটর হিসাবে যখন তৈরি করতে চাই, আরো 4টা ধাপ পার হওয়ার পরে আমি তখন চিন্তা করবো যে ফাইনাল স্টেপ কি হবে, ফাইনালি আসলে ইন্ডিকেটরটা কি হবে। এখন দ্বিতীয় স্টেপে তখন কিন্তু চিন্তা করতে হবে, উপরে প্রথম স্টেপে দুইটা জিনিস চিন্তা, একটা জিনিস চিন্তা করেছি আমরা যে গ্রুপ বা কাইন্ডস, এইগুলি নিয়ে আমরা চিন্তা করেছি। দ্বিতীয় স্টেপে চিন্তা করতে হবে, কোয়ান্টিফাই করতে হবে। আমাকে কিন্তু কোয়ান্টিফাই করতে হবে যাতে সঠিকভাবে আমি মাপতে পারি। এক্সাম্পল হিসাবে ওর সাথে দেখেন, 10,000 স্মল ফার্মার্স ইনক্রিজ রাইস প্রোডাকশন বাই 50%। আগে যা উৎপাদন করতো তার থেকে 50 ভাগ বাড়ায় দেবে। এই যে ইনক্রিজ কতটুকু, বাই 50%, তখন কিন্তু উল্লেখ হয়ে যাচ্ছে কতজন ফার্মারের, সেটা কিন্তু 10,000 ফার্মারের। এখন কোয়ান্টিফাই করা হলো, আসলে কি কোয়ান্টিফাই খালি করলেই হবে? না। থার্ড স্টেপে এখন যখন আমরা, আমি এটা একটু এলাবোরেট করার চেষ্টা করেছি, কারণ হচ্ছে যাতে বোঝার জায়গাগুলি আরো সুন্দর হয়। সেট কোয়ালিটি। এখন কিন্তু কোয়ালিটি সেট করতে হবে। আপনার ইন্ডিকেটরের ভিতরে ইঙ্গিত থাকতে হবে যে আমার কোন স্ট্যান্ডার্ডে আসলে এটা তৈরি হবে। আপনি নাইলে তো মাপতে পারবেন না। মিনিমাম রিকোয়ারমেন্ট বা স্ট্যান্ডার্ড গুলি কি হবে। এখন হোয়াইল, আমি যদি এখন বলি এক্সাম্পল হিসাবে, হোয়াইল মেনটেইনিং দি সেম কোয়ালিটি অফ হারভেস্ট অ্যাজ 2020, আমাদের কাছে যদি মনে হয়, আমি একটা উদাহরণ দিয়েছি, এই কোয়ালিটিকে অন্যভাবে প্রকাশ করতে চান, করতে পারবেন। এখানে যদি আমি বলে দিই 2020 সালের যে হারভেস্ট হয়েছিল, তার যে কোয়ালিটি ছিল, ওই কোয়ালিটিটা মেনটেন করব আমরা, সেই কোয়ালিটির প্রোডাকশন হবে। তাহলে কিন্তু পরিষ্কার হলো যে আমরা কেমন, স্পেসিফিক হলো যে আমরা কি ধরনের রিকোয়ারমেন্ট চাচ্ছি। আপনি অন্য কোনো স্ট্যান্ডার্ড সেট করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে স্টেপ 4, স্পেসিফাই টাইম ফ্রেম। এখন আপনি একটা ইন্ডিকেটর সেট করলেন, কিন্তু কত দিনের মধ্যে সেই ইন্ডিকেটরটা কার্যকারী হবে? এখন যদি ইন্ডিকেটরটা বললেন যে আপনি 50% ইনক্রিজ করবে, সেটা
কিন্তু টাইম ফ্রেম বলে দিলেন না, তাহলে কিন্তু এটা সঠিক না, একেবারে অ্যাপ্রোপ্রিয়েট হলো না। কারণ এখন এই প্রজেক্টটা আপনি কত দিনের, মনে করেন যদি 5 বছরের হয় তাহলে আপনি ইন্ডিকেটর সেট করে দেন যে এত দিনের মধ্যে, এত সাল থেকে এত সালের মধ্যে, তাহলে কিন্তু আপনার এটা অ্যাপ্রোপ্রিয়েট হয়ে গেল। এবং যদি মনে করেন যে এই টাইম ফ্রেমের না দেন, তাহলে যে ইভ্যালুয়েশন করবে সে কিন্তু তখন বুঝতে পারবে না যে আসলে এটা চাচ্ছে কত দিনের জন্য, তখন কিন্তু কনফিউশন তৈরি হবে। এই জন্য যত পারেন আপনি একবারে ক্লিয়ার করার চেষ্টা করতে হবে। তাহলে কেউ কিন্তু দেখবেন অনেক ডোনাররা এই টাইম ফ্রেম যদি স্পেসিফিক না করা হয় প্রপোজালকে অ্যাপ্রুভই করে না, আগে বলে যে আপনি স্পেসিফিক করেন টাইম ফ্রেম, তারপরে আবার পাঠান। আবার অনেক ডোনাররা কিন্তু এইগুলি অত বেশি কেয়ার করে না, অত বেশি ইয়ে দেয় না। তারা বলে যে না ঠিক আছে, এটা যেহেতু টাইম ফ্রেম, প্রজেক্টের টাইম ডিউরেশন বলা আছে সেই জন্য। কিন্তু অনেক ডোনার কিন্তু আপনার প্রত্যেকটা জায়গায় স্পেসিফিক টাইম ফ্রেম, কারণ ওদের প্রশ্ন থাকে তখন যে আপনার এই ইন্ডিকেটরটা মিট করার জন্য প্রজেক্ট 5 বছরের, কিন্তু আপনি কখন মিট করবেন সেইটা যাতে আমরা বুঝতে পারি। প্রজেক্টের মাঝ পথেও তো আপনি এটাকে অ্যাচিভ করতে পারেন, তাহলে কেন আপনি স্পেসিফিক করতে হবে? সেই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা কত দিনের মধ্যে এটাকে, এই ইন্ডিকেটরটাকে আমি অ্যাচিভ করব, এবং এই ইন্ডিকেটর অনুসারে মেজার করব, সেই জায়গাগুলি যাতে ক্লিয়ার থাকে। এখন মনে করেন যে টাইম ফ্রেমও উল্লেখ করে দিলাম, কিন্তু বুঝতে পারতেছি না যে সারা বাংলাদেশের জন্য, না সারা পৃথিবীর জন্য, নাকি একটা নির্দিষ্ট গ্রামের জন্য, নাকি একটা নির্দিষ্ট উপজেলার জন্য। তাহলে আমাকে কিন্তু অবশ্যই সেট লোকেশন অর এরিয়া, আমাকে অবশ্যই কিন্তু আমি আহ, এই যে ইন্ডিকেটরটা পরিমাপ করব ইভ্যালুয়েশনের সময়, সেইটা এরিয়াটা কোথায় হবে, কতটা এরিয়া কাভার করবে, সেইটা কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে। হতে পারে শ্যামনগর উপজেলা অফ সাতক্ষীরা ডিস্ট্রিক্ট, ঠিক আছে। তাহলে ফাইনালি আমরা একটু দেখার চেষ্টা করি যে ইন্ডিকেটরটা কেমন হলো যদি আমরা এটাকে ফলো করি। একটা জাস্ট উদাহরণ, আপনারা কিন্তু নিজের মতো করে করতে হবে। এখানে দেখেন 10,000 small farmers of Shyamnagar Upazila in Satkira district increase their rice production by 50% between January 2021 and December 2025, maintaining the same quality of harvest as 2020. এটা কিন্তু এখন একটা কমপ্লিট ইন্ডিকেটর তৈরি হলো। এখন আপনারা কি করবেন, বিভিন্ন জায়গায় যে বিষয় নিয়ে আপনারা কাজ করবেন সেই বিষয়ে কি ধরনের ইন্ডিকেটর বিভিন্ন জায়গায় ব্যবহার হয়েছে সেইগুলিকে আপনারা একটু পড়াশোনা করতে হবে, দেখতে হবে। এবং বিভিন্ন প্রজেক্ট একটু প্রজেক্ট ডকুমেন্ট পড়াশোনা করতে হবে, দেখতে হবে। আবার মনে করেন না যে একটা প্রজেক্ট দেখে দেখলেন যে এখানে টাইম ফ্রেম সেট করা নেই, আবার হয়তো কোয়ালিটি উল্লেখ নাই, তাই বলে মনে করেন না ওইটা ঠিক নাই। ওইটা হতে পারে যে ওই ডোনারের রিকোয়ারমেন্ট ছিল ওই রকম, সেই জন্য ওইখানে সেট হয়েছে ওই ওই ধরনের। এই জন্য আমাদের সবসময় চিন্তা করতে হবে যে আমরা কিন্তু ইনডিপেন্ডেন্টলি কোনো কিছুই করতে পারি না, যেহেতু আমরা ডোনার ডিপেন্ডেন্ট। সেই কারণে কিন্তু আমাকে জানতে হবে, বুঝতে হবে যে আসলে স্ট্যান্ডার্ড কোনটা, তারপরে ডোনার যা চায় সেইভাবে আমি যাতে তৈরি করতে পারি সেই দিকে আমাদেরকে নজর দিতে হবে। এবার মিনস অফ ভেরিফিকেশন,
মিনস অফ ভেরিফিকেশন আসলে কিছুই না, যে ইন্ডিকেটর গুলি আপনারা সেট করলেন সেই ইন্ডিকেটর গুলি আসলে কি দেখে ওইটার পরিমাপ করবেন। কারণ আপনার এই আহ, জায়গাটা কোথায়, ডকুমেন্ট গুলি কি, সেইগুলি আপনার কিন্তু এইখানে মিনস অফ ভেরিফিকেশন বলতে ওইগুলিকেই বোঝানো হয়েছে। যেমন মনে করেন যে আপনি কতটা মিটিং হয়েছে যদি পরিমাপ করতে চান, মিটিং এ কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এগুলি দেখতে চান, তাহলে আসলে আপনার মিনস অফ ভেরিফিকেশন কি হবে, যে মিটিং কবে হয়েছে তার অ্যাটেন্ডেন্স শিট, ওইটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কতজন পার্টিসিপেট করেছে, কত পার্সেন্ট পার্টিসিপেট করেছে। আবার মিটিং এর রেজুলেশন যদি দেখেন তাহলে কি নিয়ে আলোচনা হয়েছিল, আলোচনাগুলি আসলে ফ্রুটফুল ছিল কিনা, সেই আলোচনা অনুসারে পরে বাস্তবায়ন হয়েছে কিনা, এই সব বিষয়গুলি কিন্তু আপনারা পাবেন এই দুইটা জিনিসের মধ্যে। একটি হচ্ছে অ্যাটেন্ডেন্স শিট, আরেকটি হচ্ছে মাই নোটস। তাহলে আমার যদি মিটিং ওরিয়েন্টেড কোনো ইন্ডিকেটর হয়ে থাকে, তাহলে আমি সেই মিনস অফ ভেরিফিকেশন হবে কি, ওই মিটিং মাই নোটস, যেখানে ইনক্লুডিং অ্যাটেন্ডেন্স শিট। যদি এটা ট্রেনিং ওরিয়েন্টেড হয়ে থাকে তাহলে ওর ডকুমেন্ট হবে কি, মিনস অফ ভেরিফিকেশন কি হবে, মিনস অফ ভেরিফিকেশন হবে আপনার ট্রেনিং এর রিপোর্ট, তারপরে ট্রেনিং এ কি কি এইডস ব্যবহার হয়েছে, ম্যাটেরিয়াল ব্যবহার হয়েছে, তারপরে আপনার ফ্যাসিলিটেটর কি ধরনের প্রস্তুতি নিয়েছিল, যেমন মনে করেন সে কোনো মডিউল ফলো করেছে কিনা, এই সব জায়গাগুলি তখন কিন্তু মিনস অফ ভেরিফিকেশন। এবার আমরা একটু দেখবো অ্যাজাম্পশন। আসলে অ্যাজাম্পশনের জায়গা আমাদেরকে একটা প্রশ্নের উত্তর খালি খুঁজে যদি আমরা বের করি তাহলেই সেটা অ্যাজাম্পশন হবে। সেটা কি, হোয়াট এক্সটার্নাল ফ্যাক্টরস ক্যান বি ইনফ্লুয়েন্সড বাই দ্য প্রজেক্ট বাট মে অ্যাফেক্ট ইটস ইমপ্লিমেন্টেশন অ্যান্ড সার্ভাইভাল। দুইটা জিনিসকে সে কিন্তু একেবারে ডাইরেক্ট এফেক্ট করবে, সেটি হচ্ছে ইমপ্লিমেন্টেশন প্রসেস এবং সার্ভাইভাল। এই প্রজেক্ট আসলে থাকবে কি থাকবে না সেটাও কিন্তু এক্সটার্নাল ফ্যাক্টরের উপরে অনেক সময় নির্ভর করে, যেটা প্রজেক্ট টিমের হাতে থাকে না। সেই ইনফ্লুয়েন্সটাকেই আমরা যখন স্টেটমেন্ট আকারে লিখব, সেটাই হচ্ছে অ্যাজাম্পশন। যে আমি অ্যাজিউম করলাম যে এইটা যদি হয় তাহলে আমি এই পারপাস অর্জন করতে পারবো। যদি পারপাস লেভেলে এই অ্যাজাম্পশনকে মিট করতে পারি আমি, তাহলে আমার এইটা গোলে কন্ট্রিবিউট করবে। তাহলে একটু আমরা দেখি হচ্ছিল যে এমন একটা কন্ডিশন বা সিচুয়েশনকে এটা ডেসক্রাইব করে যেখানে আসলে প্রজেক্ট টিমের কন্ট্রোলের বাইরে থাকে। আমি দু একটা উদাহরণ দেব। সেই উদাহরণের মধ্যে প্রথম যেটা, এটা লিখা যাবে না, নট দেয়ার ইজ, এটা নট লিখছি মানে দেয়ার ইজ নট এ ড্রাউট। এখন এটা তো সম্ভব না, দেয়ার ইজ নট এ ড্রাউট কিন্তু আমি লিখতে পারবো না। লিখতে হবে কিভাবে, দেয়ার ইজ সাফিসিয়েন্ট রেইনফল, ইরিগেশন, ওয়াটার অ্যাভেলেবল। তাহলে এইটা
এই জিনিসটাকে আসলে পজিটিভলি আসলে স্টেটেড করতে হবে, লিখতে হবে পজিটিভলি, পজিটিভ টার্মসে লিখতে হবে। কোনো সময় নেগেটিভ ভাবে লেখা যায় না অ্যাজাম্পশন গুলি, যে আমার যদি সাফিসিয়েন্ট রেইনফল বা ইরিগেশন ওয়াটার থাকে, অ্যাভেলেবল থাকে, তাহলে আমি এই আমার প্রজেক্টের অবজেক্টিভ অর্জন করতে পারবো। আরেকটা উদাহরণ, দেয়ার ইজ নো পলিটিক্যাল আনরেস্ট, এটা তো আমি লিখতে পারবো না, কারণ পলিটিক্যাল আনরেস্ট হবে কি হবে হবে না, এটা তো আমি ধরে নিয়ে প্রজেক্ট আগাইতে পারবো না। আমি বলতে পারি যে পলিটিক্যাল সিচুয়েশন রিমেইন স্টেবল, যদি পলিটিক্যাল সিচুয়েশনটা স্টেবল থাকে, যদি আনরেস্ট থাকে, তাহলে কিন্তু আসলে আমি 100% অর্জন করা সম্ভব হবে না আমার। কিন্তু আমাকে তখন এই যে অ্যাজাম্পশনের এগেনস্টে আমাকে কিন্তু স্ট্র্যাটেজি সেট করতে হবে, যদি বাই চান্স পলিটিক্যাল আনরেস্ট হয় তাহলে আমার স্ট্র্যাটেজি কি হবে, যদি ড্রাউট থাকে তাহলে আমাকে কি করতে হবে, কি কি স্ট্র্যাটেজি নিতে হবে। এই অ্যাজাম্পশন খালি লিখলেই কিন্তু হবে না, অ্যাজাম্পশনের এগেনস্টে কিন্তু আমার চিন্তা চেতনা থাকতে হবে, প্ল্যানিং এ থাকতে হবে যে আমি এটাকে মিট করার জন্য কি কি প্রসেস বা স্ট্র্যাটেজি আমি অবলম্বন করব। এইগুলি নিয়ে আমি অনেক আলোচনা করেছি। এবার আমি একটা জিনিস আপনাদের দেখাতে চেয়েছিলাম, সেইটাই আমি এখন একটু দেখাবো। সেটি হচ্ছে, আমি আগেও বলেছিলাম যে আমরা কিন্তু একটা জিনিস করেছি, সেটি হচ্ছে যে বিভিন্ন মানুষ, বিভিন্ন ডোনার, তারা বিভিন্ন ভাবে লজিক্যাল ফ্রেমওয়ার্কটাকে উপস্থাপন করে এবং তারা চায় ইমপ্লিমেন্টিং অর্গানাইজেশন গুলির কাছে। এবং বিভিন্ন টার্মিনোলজির ব্যবহার করে থাকেন, এবং কোন কোন সময় আমাদের মধ্যে কনফিউশন তৈরি হতে পারে, এবং আহ, যাতে করে আমাদের মধ্যে কনফিউশনটা না আসে, সেই জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের হায়ারার্কি গুলিকে বুঝে নিতে হবে, যাতে করে যে নামেই ওই লেভেলে ডাকুক না কেন, আমরা যাতে বুঝতে পারি যে সে কোন লেভেলে এটা বলতে চাচ্ছে। যেমন আমি যদি ইয়েতে বলি, ধরেন ইউএসএ আইডি বলল গোল, পারপাস, আউটপুট, ইনপুট। এখন ইউরোপিয়ান কমিশন কি বলবে? ইউরোপিয়ান কমিশন বলতেছে ওভারঅল অবজেক্টিভ, পারপাস, রেজাল্টস, অ্যাক্টিভিটিস। দেখেন এইখানে কিন্তু আগেরটাই অ্যাক্টিভিটি মিসিং, এখানে কিন্তু ইউরোপিয়ান কমিশন কিন্তু আবার আউটপুট মিসিং। কিন্তু দুইটাই কিন্তু ঠিক আছে লজিক্যাল ফ্রেমওয়ার্ক। আবার ওয়ার্ল্ড ব্যাংক তারা বলতেছে, দেখেন গোল লেভেলকে তারা গোলই বলতেছে, কিন্তু ইউরোপিয়ান কমিশন কিন্তু গোল বলতেছে না, ওভারঅল অবজেক্টিভ বলতেছে। এই যে পার্থক্য, কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকে গোল বলতেছে গোলের জায়গায়, কিন্তু যখনই পারপাস লেভেলে আসতেছে তখন কিন্তু তার নাম হয়ে যাচ্ছে ডেভেলপমেন্ট অবজেক্টিভ। তারপরে আউটপুটের জায়গায় আউটপুটই আছে, আবার অ্যাক্টিভিটি বলতেছে, কিন্তু সে কিন্তু ইয়ে সেট করে নাই, ইনপুট সেট করে নাই। এটা কিন্তু আবার দেখেন, সে কিন্তু ইনপুট সেট করে নাই। এরপরে ডিএফআইডি দেখেন, গোলের জায়গায় কি বলতেছে, ও বলতেছে ইম্প্যাক্ট, তারপরে আউটকাম বলতেছে, আবার আউটপুটস বলতেছে, তারপরে অ্যাক্টিভিটি বলতেছে। এরপরে কিন্তু আবার সে নিয়ে যাচ্ছে ইয়েতে, ইনপুটে।
এখানে দেখেন তখন কিন্তু অ্যাক্টিভিটিও আছে এখানে, আবার ইনপুটসও আছে। যে অ্যাক্টিভিটিকে অ্যাচিভ করার জন্য যে যে ইনপুটস গুলি লাগবে সেটাও কিন্তু সে চায় এই লজিক্যাল ফ্রেমওয়ার্কে। তো এইগুলি দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমাদেরকে বুঝতে হবে, যেমন গোল লেভেলে কোথাও আমরা দেখতেছি ওভারঅল অবজেক্টিভ বলা হচ্ছে, আবার কোথাও বলা হচ্ছে ইম্প্যাক্ট। আসলে আমাদেরকে যে যে নামেই ডাকুক না কেন, আমরা যদি ধরতে পারি যে এইটা কোন হায়ারার্কির কোন লেভেলে, তাহলে যে যে নামেই ডাকুক কোনো সমস্যা আমাদের নাই। আমি যদি গোল, পারপাস, আউটপুট, ইনপুটস এই চারটা নিয়ে আমি আহ, যদি বুঝে থাকি, তখন যখন আমার চেঞ্জ হচ্ছে তখন আমি ধরতে পারবো যে ইউরোপিয়ান কমিশন ওভারঅল অবজেক্টিভকে গোল বলতেছে, পারপাসকে পারপাসই বলতেছে। তারপরে যে কোনো একটাকে তো বেস ধরতে হবে, আপনাকে বুঝার চেষ্টা করতে হবে, তারপরে মিলাইতে হবে। এখন আহ, আপনি আপনার মতো করে তখন হায়ারার্কি অনুসারে বসায়ে আপনি সেট করতে পারেন, কোনো সমস্যা নাই। দেখেন ডিএফআইডি কিন্তু প্রথমে গোল লেভেলে ইম্প্যাক্ট বলতেছে, আবার পারপাস লেভেলকে আউটকাম বলতেছে, আবার আউটপুট লেভেলকে আউটপুটই বলতেছে, তারপরে অ্যাক্টিভিটি লেভেল আছে, ইনপুটস আছে। এখন এখানে কিন্তু হায়ারার্কি পাঁচটা ধাপে হায়ারার্কি সেট করা হয়েছে। যে ইনপুট দিলে অ্যাক্টিভিটি তৈরি হবে, অ্যাক্টিভিটি ইমপ্লিমেন্ট হলে তখন আউটপুট তৈরি হবে, আউটপুট যদি তৈরি হয় তখন আউটকাম আসবে, তারপর আউটকাম যদি আসে তাহলে ইম্প্যাক্ট তৈরি হবে। এখানে কিন্তু দেখেন আমাদের একটা জিনিস আমি এখানে বলে রাখি, যখন আপনারা অ্যাজাম্পশন সেট করবেন তখন কিন্তু গোল লেভেলে কোনো অ্যাজাম্পশন থাকে না। কারণ আপনি যখন গোল লেভেলে কি বলে পারপাসকে অর্জন করার জন্য আপনি অ্যাজাম্পশন সেট করলেন যে এইটা যদি আমার অ্যাজাম্পশন যদি ঠিক হয় তাহলে আমি পারপাসটাকে সঠিকভাবে কন্ট্রিবিউট করাইতে পারবো গোলে। কিন্তু গোল লেভেলে সাধারণত আমরা কোনো ইয়ে সেট করি না, কারণ গোল লেভেলে অ্যাচিভের পরে আর তো জায়গা নেই। আমি তো গোল লেভেলে 100% কোনোদিন অ্যাচিভই করতে পারবো না। কারণ হচ্ছে গোল লেভেলে সবসময় কিন্তু কন্ট্রিবিউট করা যায়, কিন্তু গোল লেভেল অ্যাচিভ করা সম্ভব হয় না 100%। তো আমরা প্রায় শেষের দিকে চলে আসতেছি। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি যে কি কি আমাদের বিবেচনা করতে হবে, চিন্তা করতে হবে, যে যখন লজিক্যাল ফ্রেমওয়ার্ক ডিজাইন করব আমরা, হোয়াট রেজাল্টস দ্য প্রজেক্ট ইজ এক্সপেক্টেড টু প্রডিউস, আমরা কি ফলাফল তৈরি করার জন্য আশা করতেছি যেটা এই প্রজেক্টে তৈরি হবে, হাউ দ্য এক্সপেক্টেড রেজাল্ট উইল বি অ্যাচিভড, এবং কিভাবে এই যে প্রডিউস হবে রেজাল্ট, এক্সপেক্টেড রেজাল্ট আমরা বলতেছি যে এটা প্রডিউস হবে, এবং এইটা কিভাবে আসলে অ্যাচিভ হবে, অর্জন হবে, এটাও কিন্তু আমাদেরকে জানতে হবে। এরপরে হোয়াট ইনপুটস উইল রিকোয়ার্ড, মানে কি কি ইনপুটস গুলি প্রয়োজন হবে এই প্রজেক্টের অ্যাক্টিভিটি বাস্তবায়নের জন্য, সেগুলি কিন্তু আমার মাথায় থাকতে হবে, চিন্তার ভিতরে থাকতে হবে। হোয়াট ইজ দ্য ওয়াইডার গোল হুইচ দ্য প্রজেক্ট উইল কন্ট্রিবিউট, এই যে আমি এত সময় যেটা বলতেছিলাম, যে গোলে আসলে কন্ট্রিবিউট করবে এই প্রজেক্ট, সেটা আসলে কি, কোথায় কন্ট্রিবিউট করবে। আমরা কি বাংলাদেশে যদি প্রজেক্ট ইমপ্লিমেন্ট হয়ে থাকে সেটা কি আহ, বাংলাদেশের কোনো 5 ইয়ার প্ল্যানের গোলে কন্ট্রিবিউট করবে?
নাকি পিআরএসপি তে কন্ট্রিবিউট করবে, নাকি অ্যানুয়াল প্ল্যানে কন্ট্রিবিউট করবে, সেই সব জায়গাগুলি কিন্তু খুবই ক্লিয়ারলি স্টেটেড হতে হয়। আরেকটা জিনিস যেটা ওয়ার্ল্ড ওয়াইড সকল দেশ যেহেতু একমত হয়েছে এসডিজি, এখন এই এসডিজির কোথায় আসলে কন্ট্রিবিউট করবে সেটিও কিন্তু এখন আমাদের জানতে চাই, ডোনাররা বুঝতে চায় যে এই প্রজেক্ট দিয়ে কি আসলে এসডিজি তে কন্ট্রিবিউট করবে কিনা। হাউ টু মেজার দ্যাট ইন্টেন্ডেড রেজাল্ট হ্যাভ বিন অ্যাচিভ, এবং আমরা অনেক আলোচনা করেছি কিভাবে লিখতে হয়, সেটাও আমরা আলোচনায় নিয়ে এসেছিলাম যে কিভাবে মেজার করতে হয়, এবং এই যে ইন্ডিকেটর গুলি যদি সঠিকভাবে সেট হয় তাহলেই কিন্তু আমরা মেজার করতে পারবো যে আমরা যা অর্জন করতে চেয়েছি তা অর্জন হয়েছে কিনা। হ্যাঁ মিহির। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। What data are required to prove the indicators have been met? মানে এত সময় ওই যে যেটা বলতেছিলাম, কোন কোন ডাটা বা কোন কোন সোর্স যেটা দিয়ে আমরা আসলে ইন্ডিকেটরটাকে প্রুভ করতে পারবো যে আমরা এই ইন্ডিকেটরটাকে মিট করতে পেরেছি, যেটাকে আমরা বলি মিনস অফ ভেরিফিকেশন, মানে ডাটা সোর্স। এটা কিন্তু যখন মনে করেন একটা ইভ্যালুয়েশন রিপোর্টও কিন্তু ডাটা সোর্স হতে পারে, মিড টার্ম রিভিউ করেছেন আপনি, সেটাও কিন্তু ডাটা সোর্স হতে পারে, কোয়ার্টারলি মনিটরিং রিপোর্ট করেছেন, সেটাও কিন্তু ডাটা সোর্স হতে পারে। এখন সেটা নির্ভর করবে আমি কোন লেভেলে আসলে ইভ্যালুয়েট করতেছি সেটার উপরে নির্ভর করবে। আর আগে তো কয়েকটা আমরা উদাহরণ দিয়েইছি। What are the main factors that were essential for the project to succeed? যেটাই হচ্ছে, এই যে কিছু এক্সটার্নাল ফ্যাক্টর থাকে, মেজর ফ্যাক্টর, সেই ফ্যাক্টর গুলি আহ, যেটা আমাদের সাকসেস হবে নাকি অ্যাচিভ হবে সেইগুলি কিন্তু নির্ভর করবে সেই ফ্যাক্টর গুলির উপরে, যেটাকে আমরা সবসময় অ্যাজাম্পশন বলে থাকি। এটা কিন্তু মাথায় অবশ্যই রাখতে হবে লজিক্যাল ফ্রেমওয়ার্ক ডিজাইনের সময়। এখন কিছু অ্যাডভান্টেজের কথা আমরা একটু দেখার চেষ্টা করি। আহ এই যে একটা একটা ডকুমেন্টের মধ্যে এটা কিন্তু একটা ওভারভিউ আমাদেরকে সামনে দেয়, যেটি দেখে আমরা বুঝতে পারি যে একটা প্রজেক্ট, পুরা প্রজেক্টকে সহজে বোধগম্য করা যায় এই লজিক্যাল ফ্রেমওয়ার্কের মাধ্যমে। এটা একটা এর সুবিধা। সেট আউট এ লজিক টু এ প্রজেক্ট, এবং এই যে লজিকটা যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি তাহলে কিন্তু, এবং এখান থেকে আমরা একটা প্রজেক্টকে সহজে এক্সপ্লেইন করতে পারি এবং আমরা বুঝতে পারি বা অন্যরাও বুঝতে পারে। Separates the different level of objective and activities in a standard form. ডিফারেন্ট লেভেলকে, অবজেক্টিভের যে ডিফারেন্ট লেভেল বা হায়ারার্কি আছে সেগুলিকে আহ, আলাদা করে ফেলে যাতে আমরা বুঝতে পারি, এবং এই ফরম্যাটের ভিতরে ওয়ার্ল্ড ওয়াইড একটা রিকগনাইজড ফরম্যাট, এটাকে আমরা ব্যবহার করলে এই সুবিধাটা আমরা পেয়ে থাকি। এবং প্ল্যানারদেরকে একটা বিচার করার যে ক্ষমতা, ইফিসিয়েন্সি এবং ইফেক্টিভনেস, প্রত্যেকটা এলিমেন্টসকে, প্রজেক্টের প্রত্যেকটা এলিমেন্টসকে যাতে বিচার সঠিকভাবে করতে পারে এই জন্য সহযোগিতা করে থাকে, সাহায্য করে প্ল্যানারদের। আর একটা কি, আইডেন্টিফাই দ্য মেইন ফ্যাক্টর রিলেটেড টু দ্য সাকসেস অফ দ্য প্রজেক্ট, এবং
এই একটা প্রজেক্ট সাকসেস হওয়ার জন্য কি কি এক্সটার্নাল ফ্যাক্টর ইনফ্লুয়েন্স করবে সেটাকে আইডেন্টিফাই করার জন্য সহযোগিতা করে। কারণ আইডেন্টিফাই আগের থেকে থাকলে তাহলে আমরা স্ট্র্যাটেজি সেট করা সহজ হয়। Provide a basis for monitoring evaluation by identifying indicator of success and means of verification and তাহলে এই যে আপনার দেখেন এত সময় অনেক আলোচনা হয়েছে মনিটরিং ইভ্যালুয়েশন যখন হবে তাহলে যাতে সঠিকভাবে তার বেসিসটা কিন্তু আমরা লজিক্যাল ফ্রেমওয়ার্কে পেয়ে যাই কিসের মাধ্যমে, এই যে ইন্ডিকেটর সেট করা থাকে তাকে পরবর্তীতে কিন্তু যখন ইভ্যালুয়েশন বা মনিটরিং করা হয় তখন একটা ইন্ডিকেটরকে ভেঙে ছোট ছোট ইন্ডিকেটর অনেকগুলি ইন্ডিকেটর তৈরি করা হয়। যারা মনিটরিং এ কাজ করেন তারা এগুলি আরো ভালো জানেন মনিটরিং ইভ্যালুয়েশন। এনকারেজ মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ টু প্রজেক্ট প্রিপারেশন এন্ড সুপারভিশন। এবং এই যে লজিক্যাল ফ্রেমওয়ার্কটা ছোট্ট একটা টুলস, কিন্তু এটা যখন আপনি ডিজাইন করতে যাবেন দেখবেন যে একজন একই ধরনের মানুষ দিয়ে হয় না, মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ ব্যবহার করা হয়। সেজন্য মাল্টিডিসিপ্লিনারি মানুষও দরকার এবং অ্যাপ্রোচও দরকার হয় এটা পেয়ার করার জন্য। তো আমাদের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে যে লজিক্যাল ফ্রেমওয়ার্ক ক্যান বিকাম মেকানিক্যাল, মানুষকে আসলে অনেকটা মেকানিক্যাল তৈরি করে ফেলে। মেকানিক্যাল এই প্রজেক্টটা কিন্তু একটা রিজিড জায়গায় নিয়ে যায়। আহ, যদি টাইম টু টাইম এটাকে রিভাইজ করা না হয়, রিভিউ না করা হয়, তাহলে কিন্তু একটা রিজিড জায়গায় চলে যায়। এটাও কিন্তু একটা যে সেই প্রথম যা চিন্তা করেছিলাম সেই অনুসারেই থেকে যদি যায়, ডোনারের কাছে কোনো চেঞ্জ বা কোনো প্রপোজ না করা হয়, কাজ করার সময় অনেক চেঞ্জ আসতে পারে, আমরা তখন প্রপোজ করতে পারি এবং সেটাকে রিভিউ করতে পারি। যদি এই প্রসেস হয় তাহলে কিন্তু অনেকটা আমরা ফ্লেক্সিবল জায়গায় চলে যেতে পারবো। আর যদি না হয় তাহলে একটা রিজিড জায়গায় থাকলে খুব বেশি ভালো ফল পাওয়া যায় না। এবং logical framework have no substitute for other analytical process. It is mostly complemented by environmental, technical, financial and economic analysis. এইটা কিন্তু এই যে এনভায়রনমেন্টাল, টেকনিক্যাল, ফাইন্যান্সিয়াল এন্ড ইকোনমিক অ্যানালাইসিস যেগুলি হয় সেইগুলি দ্বারা কমপ্লিমেন্টেড হয়। অর্থাৎ ওকে এই যে অ্যানালাইসিস লজিক্যাল ফ্রেমওয়ার্ক নিয়ে যখন আপনারা কাজ করেন তখন এইগুলি কিন্তু অনেক সহযোগিতা করে, কমপ্লিমেন্ট করে যে ওর অ্যাচিভমেন্ট, মানে লজিক্যাল ফ্রেমওয়ার্কের যে মাপার যে জায়গাটা। তো এবং আরেকটা জায়গা যেটা হচ্ছে লজিক্যাল ফ্রেমওয়ার্ক নিয়ে যারা কাজ করে তাদের আসলে এটা ইটসেলফ ডিমান্ড করে যে হাই স্কিল এবং এফিসিয়েন্সি যদি মানুষের মধ্যে না থাকে, একজন জেনারেল স্টাফকে দিয়ে আপনি আসলে লজিক্যাল ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করানো খুব কঠিন। সেই জন্য এটাও কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ আমরা বলতে পারি। তো মোটামুটি এই ছিল আমার পক্ষ থেকে আলোচনা। আমরা এখনো অনেক টাইম আছে আমাদের। আমি প্রথমে একটু আলোচনায় যাওয়ার আগে আহ, একটা জিনিস আমি জানতে চাচ্ছি, সেটি হচ্ছে আজকে যে আলোচনাগুলি হলো এই আলোচনার উপরে মূল সেশনে ফিরে যাওয়ার পরে কে কথা বলতে চান ওইখানে মূল সেশনে, যেহেতু আজকের একটা ব্রিফ দেবেন, কে দিতে পারেন এটা? তারপরে ফারুক হাত উঠাইছে, ফারুকের কাছে যাব আমরা। প্রথমে আগে আমরা একটু ঠিক করে নেব যে কে কে কথা বলতে চান। গৌরাঙ্গ কথা বলতে চান? গৌরাঙ্গ, আপনি ইয়েতে জি আছেন কিন্তু মনে হয় জি ভাই, বলতে পারেন। আপনি মিউটে আছেন দেখতেছি। হ্যাঁ, জি। তাহলে আপনি কথা বলবেন। না ভাই। আর কি কেউ বলতে চান?
গৌরাঙ্গ, জি তাহলে হচ্ছে মূল সেশনে ফিরে যাব আমরা যখন 12টা 15 আমরা চলে জি যাব মূল সেশনে, তখন আপনি বলবেন। আর যদি কিছু বাদ থাকে তাহলে টিপু সুলতান বলবেন। টিপু সুলতান আছেন? যেহেতু জি ভাই, টিপু আছি, ঠিক সুলতান, আছে। হ্যাঁ টিপু সুলতান যেহেতু নোট নিচ্ছে, সেই কারণে টিপু সুলতান বাকিটা, যদি কোনোটা মিস হয় তাহলে বলবে। ঠিক আছে, এবার ফারুক ভাই, আপনি মনে হয় কিছু বলতে চান। ভাই অনেক সুন্দর প্রেজেন্টেশনের জন্য ধন্যবাদ। ভাই আমার ওই যে ইন্ডিকেটরের একটা জায়গায় জি, বলা হয়েছিল যে যে কোয়ালিটি সেম অ্যাজ 2020, তো দেখা যাচ্ছে যে এখন যে ওই ডকুমেন্টটা পড়বে তার কাছে হয়তো বা ওই পরিষ্কার হবে। আগেরটা নাই, তখন উনি তো ওই যে কোয়ালিটি 22 সালের কোয়ালিটিটা কিরকম আছে ওটা তো আর ওনার পক্ষে জানা সম্ভব না। সেক্ষেত্রে ওই জায়গায় আমরা অল্টারনেটিভ কোন ধরনের ওয়ার্ড ইউজ করতে পারি? এখন অনেক সময় হয় কি, ধরেন আপনি একটা স্ট্যান্ডার্ড ওইখানে যে কি দিতে পারেন, ওইটাকে ব্যাখ্যায় আপনি কিন্তু ফুটনোটে দিতে পারেন। ওইটাকে আপনি কি বুঝাইতে চাইছেন ওইখানে, তখন বলে দিতে পারেন, একটু এক প্যারা লিখে দিতে পারেন ফুটনোটে। বুঝতে পারছেন ফারুক? বা কথা একটু বেঁধে যাচ্ছিল আপনার, আরেকবার যদি একটু কাইন্ডলি। মানে যদি ওইটা মনে হয় কোনো একটা জিনিস আপনি আম, একজন বুঝতে পারবে না, তখন ওইখানে ধরেন জি। ফুটনোটের 1 বা 2-এ বা 5-এ আপনি বলে দিলেন যে এইটা বলতে আমি এই বোঝাতে চাচ্ছি। ও আচ্ছা, জি জি জি, বুঝতে পারছি। বুঝতে পারছেন? জি জি। কারণ ওইখানে তো আপনার কিছু একটা ইঙ্গিত রাখতে হবে, জি সেইটার মানে বা ইয়ে কি হবে সেটা তখন আপনি ফুটনোটে দিতে পারেন, বা অন্য কোথাও আপনি ওটা ক্লিয়ার করবেন। জি জি, ঠিক আছে। জিয়াউল হক। জি। জি। জয় কৃষ্ণ ভাই, দেখা যাচ্ছে আমাকে? জি। জি। শোনা যায় ভাই? হ্যাঁ আচ্ছা। শোনা যায়, বলেন। চমৎকার একটা জিনিস ভাই, লজিক্যাল ফ্রেমওয়ার্কটা আমি আহ, মানে অনেক আগে একাডেমিক ইয়েতে শিখেছিলাম, অনেক দিন আগে, প্রায় 10-20 বছর হয়ে গেছে বলতে গেলে। জি। আজকে আবার নতুন করে দেখলাম, দেখে সেই পুরোনো এইগুলো কিছুটা ঝালাই করে নিলাম। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে মানে এই যে বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন ভাবে আমি নিজেও কনফিউজড হয়ে যেতাম। ওই যখন দেখলাম যে মানে আমি যেটা শিখেছি একাডেমিক্যালি সেটার সঙ্গে এসে ডকুমেন্ট গিয়ে ডিফার করতেছে, কোনোটায় আউটপুট, কোনোটায় ইম্প্যাক্ট বলছে, কেউ বলছে গোল। এইটা নিয়ে আমি কনফিউশনে ছিলাম, এটা আজকে দূর হলো। এটা আমার জন্য একটা বড় সুবিধা হলো মানে আজকের ইয়েটা। আর আমি ভাই একটা জিনিস একটু জানতে চাই। আমি যতটুকু মনে করতে পারি এখানে একটা কথা বলা ছিল যে মোর অ্যাজাম্পশন উইল রিডিউস দ্য সাকসেস অফ দি প্রজেক্ট। মানে এরকম একটা, মানে যদি অ্যাজাম্পশনটা আমরা বেশি করি জি। জি। তাইলে সেটা ততটা আবার সাকসেস রেটকে, মানে প্রজেক্টের সাকসেস ইয়েকে কমাবে। এইরকম একটা কথা ছিল ওই সময়, যতটুকু মনে এখন, করতে পারি। এই হ্যাঁ ব্যাপারে জি যদি জি, একটু আপনি হ্যাঁ এখন মনে বলেন। করেন, আর একটা জিনিস হচ্ছে আমি একটা একটা করে বলি গোলটাকে, আর একটা প্রশ্ন ভাই, আচ্ছা। আর একটা প্রশ্ন, গোলটাকে মানে কোয়ান্টিফাই করার জন্য আমরা মেজারেবল বলছি, এটাকে মেজারেবল করার জন্য আসলে আমরা কি ইন্ডিকেটর বা কি কোন ধরনের এটাগুলোকে কনসিডারেশনের মধ্যে আনবে, এটা যদি একটু এক্সাম্পল দিয়ে একটা দিয়ে বলা যায় তাহলে আমি একটু বুঝতে আমার সুবিধা হতো। তবে এতটুকুই ভাই। এইটা সব আমি, মিলিয়ে চমৎকার একটা জিনিস। জি, এইটা বেশি বলি নাই এই কারণে এটার উপরে আমি একটা সেশন নিয়েছিলাম, সেই কারণে ওইখানটায় আমি উদাহরণ দিই নাই, বুঝছেন? উদাহরণ সহ দেখবেন আমার আমি একটা বোধহয় ওই সেশনটা session-এ, মিস করেছিলাম ভাই। হ্যাঁ হ্যাঁ, আপনি হয়তো ছিলেন না ওই সেশনে। তো আমি তারপরেও আম, একটা জিনিস হচ্ছে, প্রথম যে কথাটা বলেছেন সেটি হচ্ছে, অনেকগুলি, যেমন মনে করেন আপনি এগ্রিকালচার নিয়ে কাজ করতে চান, ফুড সিকিউরিটি নিয়ে কাজ করতে চান। এখন যদি আপনি সবগুলি অ্যাজাম্পশন তৈরি করলেন, 10টা অ্যাজাম্পশন তৈরি করে বললেন যে আমার এই এই অ্যাজাম্পশন যদি মিট করতে পারি তাহলে আমি সাকসেস হতে পারবো। সাকসেস হবো, রাইট। সেটাই। এখন
আবার কেউ বললো না আমি দুইটা অ্যাজাম্পশন আমার এই দুইটাকে যদি রাইটলি অ্যাড্রেস করতে পারি তাহলে আমি অ্যাচিভ করতে পারবো। ওনার সঙ্গত কারণে তখন চিন্তা করবে যে একজন 10টা আসলে যদি অ্যাজাম্পশনই সেট করে থাকে তাহলে তো সে কাজ করবে কিভাবে, ওইখানে কাজ করে আসলে অ্যাচিভ করা আসলে সম্ভব হবে না। তাহলে এই দুইটার ভিতরে কিন্তু আপনি যদি ডোনার হন তখন আপনিও কিন্তু চাইবেন কি যে যে দুইটা দিয়ে অ্যাচিভ করতে পারবে তাকে দেওয়ার জন্য। জিনিসটা বুঝছেন যে জি জি, আপনি কত কম অ্যাজাম্পশন সেট করে কত রাইট। স্ট্র্যাটেজিক্যালি মানে আগাইতে পারবেন। লেস অ্যাজাম্পশন সাকসেস উইল বি হ্যাঁ, হাই, মানে এটা রাইট। ব্যস্তানুপাতিক বলা যায়। হ্যাঁ, হ্যাঁ, এইটাই মূল বিষয়। এখন আপনি তারপরেও কিন্তু আমি যদি হাইলাইট না করি, ধরেন খুবই মেজর অ্যাজাম্পশন দুইটা আছে, তিনটা আছে, আমি কমাই দিলে কিন্তু আবার লস হবে। তখন তখন তো ধরবে, যখন ইভ্যালুয়েশন আসবে তখন ধরবে যে আপনি তো অ্যাজাম্পশনে আনেন না এটা, আপনি এখন কেন বলতেছেন। আর যদি নাও এনে থাকে, পরে দেখা গেল যে আমি দুইটা লিখেছিলাম, একটা আমি আসলে আনি নাই ওই সময়, তাহলে কিন্তু আপনার রিভাইজ করতে হবে, রিভিউ করতে হবে, রিভিউ করে প্রস্তাব করতে হবে ডোনারকে যে আমি এই 2 বছর কাজ করলাম 5 বছরের প্রজেক্টে, আমার আন্ডারস্ট্যান্ডিং যে এইটা কিন্তু একটা বড় ফ্যাক্টর এখন হয়ে দাঁড়াইছে, এইটা যদি আমরা সঠিকভাবে মিট না করতে পারি তাহলে আমরা কিন্তু 100% অ্যাচিভে যেতে পারবো না। এবার বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা। আর ইয়ের বিষয়টা আসলে আমরা যখন তৈরি করেছি তখন এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, তো এই জন্য উদাহরণ সহ আমি এখানে আনি নাই। তবে কয়েকটা জিনিসকে উল্লেখ করেছি এখানে, দেখবেন যে একটা গোল ভিশনারি হতে হবে, তাই না? তারপরে মেজারেবল হতে হবে, তারপরে জেনারেল স্টেটমেন্ট হতে হবে। এটা কিন্তু স্পেসিফিক করা যাবে না, পারপাসে এসে কিন্তু কিছুটা স্পেসিফিক হবে। এই পার্থক্যটা যদি ধরতে পারেন তখনই কিন্তু আহ, এবং আহ, এবং কনটেক্সট স্পেসিফিক যদি হয় তাহলে আমার মনে হয় সমস্যা নাই। কিন্তু একটা স্টেটমেন্ট আকারে আসতে হবে এটা, এটা কিন্তু স্পেসিফিক করে বলা যাবে না। এবং ইন্ডিকেটর গুলি দেখবেন যখন সেট করেছেন আপনারা, তখন আমি একটা কথা বলেছিলাম যে এইখানে কিন্তু লাইভলিহুড বা মানুষের জীবনযাত্রার মানের উপরে একটা প্রভাব পড়বে গোল লেভেলে। গোল লেভেলে। গোল লেভেলে এটা কিন্তু ইম্প্যাক্ট, মানুষের জীবনযাত্রার মধ্যে ইম্প্যাক্ট পড়বে। মনে করেন একটা ফুড সিকিউরিটি প্রজেক্ট যদি আপনি ইমপ্লিমেন্ট করেন, তখন কিন্তু শুধুমাত্র মেল নিউট্রিশন দূর হচ্ছে তা নয়, সাথে সাথে কিন্তু তার দেখবেন স্টুডেন্টের এনরোলমেন্ট বেড়ে যাচ্ছে। কারণ স্টুডেন্টরা খাবার অভাবে তো যেতে পারতো না, বা অন্য জায়গায় কাজের কারণে সে যেতে পারতো না, সে কিন্তু স্টুডেন্ট হিসাবে আবার এনরোল হবে। তারপরে লেখাপড়ার মান বেড়ে যেতে পারে তাদের। তার মানে হচ্ছে যখন আপনার ফুড সিকিউরিটি নিশ্চিত করতেছেন তখন কিন্তু আম, বাচ্চাদের এডুকেশনে কিন্তু তাদের পরিবারের ভিতরের যে একটা পরিবর্তন সেটা কিন্তু আসতেছে, ইম্প্যাক্ট করতেছে। তো ওইগুলিও কিন্তু চিন্তা করতে হবে, খালি কিন্তু যে ভাই জি। আমার প্রশ্নটা ছিল অন্য জায়গায় ভাই। আমার প্রশ্নটা ছিল যে গোল লেভেলে যেটা আমরা বলছি মেজারেবল, মানে এইটাকে, এটার মিনস অফ ভেরিফিকেশনটা আমরা, সরি, হ্যাঁ মিনস অফ ভেরিফিকেশনও যদি বলি তাহলে আমার এটার মিনস অফ ভেরিফিকেশনটা কি হবে, বা এটাকে মেজার করার জন্য আমি মানে কিভাবে মানে যে বুঝবো যে এটাকে, মানে আমি কিভাবে বলবো যে এটা চেঞ্জ। আমি ধরে নিলাম যে নিউট্রিশনাল স্ট্যাটাস ইমপ্রুভ, এটা ইমপ্রুভমেন্টটা বললাম, বাট এটার মেজার এখন করার ধরেন এটাকে যে আমি আপনি বলি একটা উদাহরণ ই দিই। করবো কিভাবে? ধরেন যদি আমরা ফুড সিকিউরিটি প্রজেক্ট হয়, তাহলে আপনি যদি আহ, বলেন পার্সেন্টেজ বলেন, তখন তো আপনি ইয়ে বলতে পারবেন না। গোল লেভেলে কিন্তু আপনি পার্সেন্ট বলতে হবে কতটুকু গোল ইমপ্রুভ হবে। লেভেলে তো ভাই পার্সেন্টেজ ইউজ করা যাবে না, বা তো এখন সাধারণত হচ্ছে করা হয় না। সাধারণত করা হয় না, স্পেসিফিক করা হয় সাধারণত পারপাস লেভেলে। কিন্তু আপনি যদি কোনো বিষয়ে যদি আনতে চান আনতে পারবেন না তা না জি কিন্তু। যেমন মনে করেন আপনি যদি
মেল নিউট্রিশনকে কমায় নিয়ে আসবেন কত পার্সেন্ট, এটা কিন্তু আনতে পারবেন না তা না, বুঝতে পারছেন? এটা কি আনতে পারবেন? জি। এইরকম কিছু, যেমন মনে করেন আচ্ছা। স্পেসিফিক করবেন কখন মেল নিউট্রিশন তখনই কমবে যখন হচ্ছে প্রোডাকশন, আপনার তো চারটা জানা আছে ফুড সিকিউরিটির, এখন ওই চারটার একটা হচ্ছে প্রোডাকশন যদি, অর্থাৎ প্রোডাক্ট যদি অ্যাভেলেবেল হয় মার্কেটে, তাই তো? তাহলে এই যে হুম অ্যাভেলেবিলিটি হুম বাড়ার জন্য, সাফিসিয়েন্ট করার জন্য আপনাকে তো প্রোডাকশন বাড়াইতে হবে, ইনক্রিজ করতে হবে, তাই না? হুম। সেই জায়গাগুলি জি। হচ্ছে আসবে কিন্তু লেভেলে, তখন ইনকাম বাড়বে, তাই না? কিন্তু জীবনযাত্রার মানের হ্যাঁ। ভিতরে পরিবর্তন আসতেছে কিন্তু যে কোথায় গোল লেভেল, হ্যাঁ, এখানে কিন্তু হুম। প্রোডাকশন লেভেল ইনক্রিজ করতেছে, ইনকাম লেভেল ইনক্রিজ করতেছে, পারপাস লেভেলে। এবার কি ভাই, পরিষ্কার? গোল লেভেলের মিনস অফ ভেরিফিকেশনের দুই একটা কি একটু কাইন্ডলি এক্সাম্পল দেওয়া যায়? গোল লেভেলের মিনস অফ হ্যাঁ, ভেরিফিকেশন মিনস কি অফ হবে? ভেরিফিকেশন, এমওভি। হ্যাঁ, এটা তো ইভ্যালুয়েশনের সময় করা হয় সাধারণত ওই লেভেলের। মিনস অফ ভেরিফিকেশন হতে পারে, দেখেন আমি যখন কথা বলতেছিলাম তখন দুই একটা বলেছি, যেমন আপনারা হয়তো কোনো সময় মিড টার্ম ইভ্যালুয়েশন করেছেন, কোনো সময় হয়তো আপনি কোয়ার্টারলি বা 6 মান্থলি বা অ্যানুয়াল মনিটরিং রিপোর্ট করেছেন, এইগুলি কিন্তু এই ডাটাগুলি আচ্ছা, হচ্ছে ওইটা মিনস গোল অফ লেভেলের ভেরিফিকেশন। ইভ্যালুয়েশন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। এইগুলি তখন ব্যবহার হয়। হ্যাঁ, কিন্তু ঠিক আছে ভাই। আউটপুট লেভেলে ব্যবহার হয় কোনগুলি, মনে করেন আমি আরেকটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। আউটপুট লেভেলে ব্যবহার হবে কোনগুলি, আপনি কয়টা মিটিং করেছেন, আউটপুটে যখন দেখতে চাবেন তখন কিন্তু ওই মিটিং এর মাইনুটস এবং লাগবে, কি বলে হচ্ছে অ্যাটেন্ডেন্স শিট। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি ভাই। 10টা যদি হয়ে থাকে 10টার অ্যাটেন্ডেন্স শিট এবং মাইনুটস আছে কিনা, এবং আপনি ওর ভিতরে বহু কিছু দেখতে পারবেন তখন মিনস অফ হুম হুম। ভেরিফিকেশন ওইটা। হ্যাঁ হ্যাঁ, তখন আপনি বুঝতে পারছি। দেখতে পারবেন যে মিটিং এ কি আলোচনা হয়েছে, কি সিদ্ধান্ত হয়েছিল, সেই অনুসারে কাজ হয়েছিল কিনা, তারপরে হচ্ছে অ্যাটেন্ডেন্স, কয়জন পার্টিসিপেন্টের ভিতরে কয়জন উপস্থিত ছিল, কত পার্সেন্ট উপস্থিত ছিল, আপনি ওইটা দিয়েই তখন অ্যানালাইসিস করে অনেক কিছু বের করে ফেলবেন। Right. ঠিক যত আছে। মাইক্রো লেভেলের অ্যানালাইসিস হবে ভাই ডকুমেন্ট, তখন ডাউন হ্যাঁ, ট্রেন্ডে নামা যাবে, মানে আউটপুটটাকে ইনপুট লেভেলের ইন্ডিকেটর হিসেবে ওই যত জি, মাইক্রো লেভেলে আনবো তত নিচের ইন্ডিকেটর নিচে হিসেবে চলে পেয়ে আসবে। যাবো। জি জি হ্যাঁ, জি জি। ঠিক আছে আমার ভাই। মনে হয় গৌরাঙ্গ মনে হয় কথা বলতে চাচ্ছিলেন, হাত ওঠান নাই কিন্তু কথা বলবে মনে হয়। থ্যাংক ইউ ভাই। জি, গৌরাঙ্গ, জি, আপনি ভাইয়ের মুখ কথা বলতে থেকে অনেক। চাচ্ছিলেন মনে হয়। জি না ভাই, খুব চমৎকার হয়েছে আজকের জিনিসটা আমরা আগে যে পার্ট পার্ট শিখেছিলাম বা বুঝতে পারছিলাম একটু একটু, তো সেই জায়গাটা একটা ফরম্যাটের মধ্যে এসে কিভাবে জিনিসটা দেখা যায় সেটা বেশ অনেকটাই আমরা পরিষ্কার, আমরা ধারণা যে করছি যে কাজ করতে গিয়ে আরো পরিষ্কার হব। আর ভাইও তো অনেকগুলো বিষয় এর মধ্যে আলোচনা হয়ে গেল। বেশ জি। ভাই, খুব সুন্দর হয়েছে আজকের আলোচনাটা। আপনাকে অনেক ভাই ধন্যবাদ। 1 মিনিট একটু বলবো ভাই। হ্যাঁ, আমি অবশ্যই যে অবশ্যই, মানে আলোচনা দরকার। আমাদের গোলে যেরকম আমরা পার্সেন্টেজ দিয়ে হিসেব করেছি আমাদের 2টা প্রজেক্টে, আমারটা এবং রাজীব ভাই যেটা লিড দিচ্ছে। তো ঠিক আছে, এটার জন্য তাহলে আমার বেজ লাইন নিশ্চয়ই একটা বেজ ইনফরমেশন আছে, দেন আমি এত পার্সেন্ট করতে জি চাই। জি তাহলে আমি গোলের যখন মিনস অফ ভেরিফিকেশন করব, হুম হুম। তো বেজ লাইন যেহেতু আমার আছে তাহলে হয় এখানে মিড টার্ম ইভালুয়েশন লাগবে। কিন্তু হ্যাঁ, মিড টার্ম একটা, ইভালুয়েশন, না না না, এইটা একটা উদাহরণ দিছি, কিন্তু মিনস অফ ভেরিফিকেশনের বেজ লাইন ইনফরমেশন একটা, বেজ লাইন হচ্ছে মিনস অফ ভেরিফিকেশন। ও জি। একটা উদাহরণ চাইছে, আমি একটা দিয়ে দিছি, তাই বলে মনে করেন না না যে না, খালি ওইটা সেটাই দিয়ে ভাই, হবে। আমি পরিষ্কার হওয়ার জন্য, কারণ আমি যে বলছি 10%, তাহলে তো আমার ফাইনাল ইভ্যালুয়েশন না হওয়া পর্যন্ত আসলে আমার মিনস অফ ভেরিফিকেশনে গ্যাপ থেকে যাচ্ছে, আমার মিড টার্ম দিয়েও তো পারপাস সার্ভ হচ্ছে না ভাই। না 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 না, এইটা হচ্ছে কিন্তু মিড টার্ম জি, ইভ্যালুয়েশনের সময়ও কিন্তু বেজলাইন লাগবে। ডেফিনেটলি লাগবে। কিন্তু হ্যাঁ, আমি যেহেতু আমার বলেছি আমি 10%, কিন্তু আমার মিড টার্ম দেওয়ার পরেও কিন্তু আমি গোল যে অ্যাচিভ করেছি সেটাও তো মেজার করা যাচ্ছে না, তাহলে আমার মিনস অফ ভেরিফিকেশনের ফাইনাল ডকুমেন্ট আমার ইভালুয়েশন লাগবে আবার একেবারে প্রজেক্ট যে না, ওকে আমার মিনস অফ ভেরিফিকেশন এখন ফাইনাল ইভালুয়েশন, নাকি আমি ভাই? কিন্তু ফাইনাল ইভ্যালুয়েশনেও লাগবে, মিনস অফ ভেরিফিকেশন থাকবে, বেজলাইন রিপোর্ট,
এবং হচ্ছে ঠিক, ধরেন যদি আপনি ফাইনাল ইভ্যালুয়েশনের সময় চান তখন লাগবে, বেজলাইন জি লাগবে, মিড টার্মে কতটুকু অর্জন হয়েছিল, তারপরে কতটুকু জি যাতে বুঝতে পারে জি সেই জন্য মিড টার্ম ইভ্যালুয়েশনের রিপোর্ট জি লাগবে। তারপরে জি এরকম অ্যানুয়াল যদি মনিটরিং রিপোর্ট থাকে সেইগুলি লাগবে, সেটাও বুঝছেন না? লাগবে। হ্যাঁ, রাইট, ঠিক আছে ভাই, এইগুলি থ্যাংক ইউ হচ্ছে ভাই। মিনস অফ ভেরিফিকেশন। জি আচ্ছা, জি একটা জিনিস আরো পরিষ্কার করে, যেমন মনে করেন ওইখানে আমি উদাহরণ দিয়েছি যে মিটিং এর আউটপুট লেভেলে। এখন আপনি কি শুধুমাত্র দেখেন ওইখানে ওইগুলি দেখলেই হবে না, আমি যা বলেছি তার না, আরো সাথে মিটিং এর, লাগবে, তার সাথে হ্যাঁ যে পিকচার থাকবে বা আরো কিছু হ্যাঁ ডকুমেন্ট হ্যাঁ, যদি ওই রিলেটেড থাকে সেটা থাকবে, আমার ঠিক শিডিউল থাকতে পারে ট্রেনিং এর, আমার ঠিক মডিউল ঠিক, থাকতে পারে, রাইট, হ্যাঁ, প্ল্যান থাকতে পারে, হ্যাঁ সিরিজ অফ ডকুমেন্টস সেখানে থাকতে পারে। হ্যাঁ। আপনার ট্রেনিং রিপোর্ট লাগবে, তাই না? এসব বিভিন্ন জি মিনস অফ জি ভেরিফিকেশন চিন্তা করতে হবে যে আপনার প্রজেক্টে কি কি আছে, তার উপরে বেসিস করে আসলে সোর্স অফ ডাটা কি হবে। মিনস অফ ভেরিফিকেশন মানে হচ্ছে সোর্সটা কি, ডাটার সোর্স। জি জি, ডাটা সোর্স। ওকে, তারপরে অনেক কোয়ালিটেটিভ ডাটার সোর্স ধরেন আপনি সরাসরি পাবেন না, তখন ওই যে আমরা কি করি, আমরা এফজিডি করি, ওর রিপোর্ট কিন্তু একটা মিনস অফ ভেরিফিকেশন হয়ে যায়, বুঝছেন না? জি ভাই, তখন তো মাস্ট আমার তারপরে কোয়ালিটেটিভ হ্যাঁ, কোয়ান্টিটেটিভ দুটোতেই রাইট, আসলে মেথোডোলজি তারপরে সেট আপনি, করে স্টাডি করে বলতে হবে, হ্যাঁ, আপনি তাহলে আবার অ্যাচিভ কি করলাম। করতেছেন, কেস স্টাডি তৈরি করতেছেন। জি এই কেস স্টাডি তখন কিন্তু কেস স্টাডি রিপোর্ট আপনি মিনস অফ ভেরিফিকেশনে লিখে রাখবেন, যে মিনস অফ ভেরিফিকেশনে তখন লিখবেন যে কেস স্টাডির যে রিপোর্ট সেটাও অ্যানালাইসিস করবে ইভ্যালুয়েটর,